ছাত্রছাত্রীগণ, জায়গা যে বিষয়টি এনেছি সেটা হচ্ছে ক্লাস 9-এর পদার্থের গঠন ধর্মের কিছু প্রশ্ন এবং তার উত্তর সঙ্গে। তাহলে তোমরা দেখতে থাকো সেটি। যেটা দেখতে পারো এখানে, যে যেটা বিভাগ করার একের দাগে দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে না প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে? দেখো, যখন যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণ বৃদ্ধি পেলে কি হয়? উষ্ণ বৃদ্ধি পেলে যে কোনো পদার্থের স্থিতিস্থাপকতা কমে যায়, অর্থাৎ তাতে পীড়নের মাত্রা কমে যায়, তার মধ্যে যে বিকৃতি হয় তাকে বাধা দেওয়ার প্রবণতা কমে যায়, অর্থাৎ পীড়ন কমে যায় কিন্তু বিকৃতি বাড়ে। আর আমরা জানি যে ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। যেহেতু এখানে পীড়ন কমবে, বিকৃতি বাড়বে উষ্ণতা বৃদ্ধিতে, তাই ইয়ং গুণাঙ্কের মান কি হবে? কমবে, অর্থাৎ হ্রাস পাবে। 2 দাগে, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে। তাহলে ইয়ং গুণাঙ্ক মানে আগে বললাম অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল যদি আমাদের এফ, ক্ষেত্র হচ্ছে এ, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি বাই যা দৈর্ঘ্য ছিল। তাহলে এখানে আমরা পাচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে 1 একক, অর্থাৎ এ হলো 1, আর দৈর্ঘ্য দ্বিগুণ করতে, অর্থাৎ দৈর্ঘ্য আগে যদি এল ছিল এখন করতে হবে 2l, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 2l মাইনাস এল সমান এল। তাহলে স্মল এল এর জায়গায় ক্যাপিটাল এল লিখবো, তাহলে এল লিখে দেখি শুধু এফ, অর্থাৎ প্রযুক্ত বল সমান হচ্ছে ইয়ং গুণাঙ্ক, অর্থাৎ আমাদের ওয়াই পরিমাণ বল প্রয়োগ করতে হবে। 3 দাগে, কোন পদার্থের ঘনত্ব 8000 কেজি পার মিটার কিউব হলে আপেক্ষিক ঘনত্ব কত? তাহলে এসআই পদ্ধতিতে যদি ঘনত্ব দেই তাহলে সেখান থেকে আমরা আপেক্ষিক ঘনত্ব বার করি করে। আপেক্ষিক ঘনত্ব মানে কি? আপেক্ষিক ঘনত্ব মানে হচ্ছে যে কোন পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে পদার্থের ঘনত্ব বলা হচ্ছে 8000 কেজি পার মিটার কিউব, আর 4 ডিগ্রি সেলসিয়াস মধ্যে জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব যাচ্ছে, তাহলে আমাদের আসে 8, অর্থাৎ পদার্থটি আপেক্ষিক ঘনত্ব হবে 8। 4 দাগ, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান। আমরা জানি সংকট উষ্ণতায় তরল পৃষ্ঠটান হয় 0। 5 দাগ, উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারণ পৃষ্ঠটান। তেল ঢাললে পৃষ্ঠটান কমে যায়, তাই সমুদ্র শান্ত হয়ে যায়। 6 দাগ, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, কারণ সান্দ্রতা। কারণ বৃষ্টির ফোঁটা সান্দ্রতার মধ্যে বলার জন্য কি হচ্ছে? প্রান্তীয় বেগ লাভ করে দেয়, আর তারপরে সেটা সমবেগে পড়তে থাকে। তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? বার্নৌলির নীতি। কারণ সেক্ষেত্রে আমরা কি পাই যে যখন বায়ুর বেগ বাড়ে তখন চাপ কমে যায়, বাইরের চাপ কমছে, তাই ভিতরে চাপ বেশি হওয়ার জন্য সেটি চালটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। 8 দাগ, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? সেটি হলো m l2 - 1 t2 - 2, অর্থাৎ এটি হলো চাপের মাত্রার
সমতুল্য চাপ বা পীড়ন, অর্থাৎ এখানে পীড়ন হবে উত্তর। 9 দাগ, একটি ধাতু খণ্ডের বায়ুতে ওজন 200 গ্রাম, জলে পূর্ণ নিয়মিত অবস্থায় ওজন 150 গ্রাম, ধাতুর আপেক্ষিক গুরুত্ব কত? তাহলে এখান থেকে আমরা ধাতুর আপেক্ষিক গুরুত্ব পাবো কি করে? ধাতু দ্বারা অপসারিত জলের ওজন সমান হবে ধাতুর ওজন হ্রাস সমান 200 গ্রাম মাইনাস 200 গ্রাম এফ মাইনাস 180 গ্রাম এফ। এর মানে ফোর্স, মানে 200 গ্রাম ভরের জন্য যে অভিকর্ষ ক্রিয়া করে মাইনাস 180 গ্রাম বলের জন্য যে অভিকর্ষ ক্রিয়া করে সমান 20 গ্রাম এফ। আর যে এই 20 গ্রাম ওজনের জলের আয়তন কত হবে? 20 ঘনসেমি। যেহেতু আমরা জানি জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ঘনসেমি সমান ধাতু খণ্ডের আয়তন। তাহলে ঘনত্ব কত হবে ধাতু খণ্ডের? ভর বাই আয়তন 200 বাই 20, 10 গ্রাম পার সেমি কিউব। আর সিজিএস পদ্ধতিতে যেটা হচ্ছে ঘনত্ব সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব সাংখ্য মানে, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব সমান 10। তারপরে 10 দাগে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.8 গ্রাম পার সেমি কিউব এবং 2 গ্রাম পার সেমি কিউব। তো তরল দুটিকে সমায়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব গ্রাম পার সেমি কিউব কত হবে? এই ক্ষেত্রে খেয়াল রাখবে দুটি তরলকে যদি সম আয়তনে মিশ্রিত করা হয় তাহলে ঘনত্ব সমান হয় d1 প্লাস d2 বাই 2। আর যদি সম ভরে যদি মিশ্রিত করা হয় তাহলে ঘনত্ব সমান হয় 2 বাই 1 বাই d1 প্লাস 1 বাই d2। এটা হচ্ছে দুটি তরলকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব, এটা হচ্ছে দুটি তরলকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব। যেহেতু আমাদের বলা আছে সম আয়তন মিশ্রিত করলে তাহলে d সমান পাবো d1 প্লাস d2 বাই 2, 2 প্লাস 1.6 বাই 2 গ্রাম পার সেমি কিউব সমান 1.8 গ্রাম পার সেমি কিউব। 11 দাগে একই উপাদান নির্মিত দুটি তার এ ও বি, এ দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, তাহলে এ ও বি এর অঙ্গনাঙ্গ যথাক্রমে ওয়াই এ এবং ও ওয়াই বি হলে কোনটা সঠিক? এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ইয়ং গুণাঙ্ক নির্ভর করে পদার্থের উপাদানের উপর, পদার্থের দৈর্ঘ্যের উপর কিন্তু ইয়ং গুণাঙ্ক নির্ভর করে না। তাই দৈর্ঘ্য যাই হোক কেন উপাদান যেহেতু একই তাই আমাদের ইয়ং গুণাঙ্কের মানও হবে একই, অর্থাৎ ওয়াই এ সমান হবে ওয়াই বি। বিভাগ খ একা দাগের চাপ কাকে বলে? আমরা জানি যে কোন তলের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। 2 দাগ চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? চাপ হচ্ছে স্কেলার রাশি, কারণ চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল ভেক্টর রাশি, ক্ষেত্রফল ভেক্টর রাশি, তাই ভেক্টর ভেক্টর হচ্ছে স্কেলার, তাই চাপ হচ্ছে স্কেলার রাশি। 3 দাগ 1 নিউটন পার মিটার স্কয়ার সমান কত ডাইন পার সেমি স্কয়ার? তাহলে 1
নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। 1 নিউটন সমান 10 টু 5 ডাইন, আর 1 মিটার সমান 10 টু 2 সেমি স্কোয়ার। 10 to 5 dyne by 10 to 4 semi square, 10 dyne per semi square। क्या देखें ব্যারোমিটারের পার্ট খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়? ব্যারোমিটারের পার্ট যদি খুব ধীরে ধীরে কমে তার মানে কি, যে চাপ কমছে অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 5 দাগ, কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব? সিজিএস পদ্ধতিতে। আপেক্ষিক গুরুত্ব সমান কোন পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস অনুতায় জলের ঘনত্ব। এখন যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস অনুতায় জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব, তাই আপেক্ষিক গুরুত্ব যা হবে ঘনত্ব সেই একই হবে সিজিএস পদ্ধতিতে। 6 প্রবণতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী পথ? প্রবণতা হচ্ছে ঊর্ধ্বমুখী পথ। 7 এসআই পদ্ধতিতে পৃষ্ঠটান একক নিউটন পার মিটার। 8 তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে? তাপমাত্রা বাড়লে তরল পৃষ্ঠটান সর্বদা কমে। 9 দাগ, জলের উপরে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান কিরূপ পরিবর্তন হয়? জলের উপরে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান কমে যায়। 10 পৃষ্ঠটানের মাত্রিক সংকেত কি? পৃষ্ঠটান সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, তাই ml t2 বাই l সমান হচ্ছে m t2। একাধারে প্রবাহের কোন ধরনের প্রবাহে ঘূর্ণি সৃষ্টি হয়? অশান্ত প্রবাহে। 12 দাগ, লম্ব বৃত্তাকার চোঙের মধ্য দিয়ে তরলের ধারাক প্রবাহ হলে ধারাকগুলি কেমন হয়? সেগুলি হয় পরস্পর সমান্তরাল। 13 দাগে, স্থির স্থাবক সীমা কাকে বলে? স্থির স্থাবক সীমা মানে কি, যে কোন পদার্থের উপর প্রযুক্ত সর্বোচ্চ যে বলের মধ্যে পদার্থের মধ্যে কোনো স্থায়ী বিকৃতির সৃষ্টি হয় না, অর্থাৎ পদার্থটি স্থিতিস্থাপক বস্তু রূপে আচরণ করে, তাকে বলা হচ্ছে পদার্থটি স্থিতিস্থাপক সীমা। 14 দাগে, বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নেই। 15 দাগে, এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক কি? সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার স্তম্ভ মিলাও। 1 দাগ, ইয়ং গুণাঙ্ক সমান, ইয়ং গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপকতা, কারণ ইয়ং গুণাঙ্ক দিয়ে স্থিতিস্থাপকতা নির্ণয় করা হয়। প্লবতা, প্লবতা দিয়ে নির্ণয় হচ্ছে আর্কিমিডিসের নীতি, কারণ আর্কিমিডিসের নীতি থেকে আমরা প্লবতা পাই। স্প্রিংয়ের অনমনীয়তা, সেটা হচ্ছে বল ধ্রুবক। সান্দ্রতা, সেটা হচ্ছে বার্নৌলির নীতি। 2 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ, তরল স্থির থাকলে কি হয়, যে সান্দ্র বল ক্রিয়া করে না, কারণ সান্দ্র বল তখন ক্রিয়া করতে পারে যখন তরলটা গতিশীল হবে। ঘর্ষণের মতে সান্দ্রতা হলো গতির বিরুদ্ধে বল, যখন গতি থাকবে তখন কিন্তু এই বলটা ক্রিয়াশীল হবে এবং সেটা গতির বিরুদ্ধে হবে। সান্দ্রতা ও প্রবণতাজনিত বাধা অভিকর্ষের সমান হলে বস্তু স্থির বেগে পড়তে থাকে। যদি সান্দ্রতা যা হয় আর প্রবণতাজনিত বাধা এই দুটোর সমষ্টি যেটা হবে, সেটা যদি অভিকর্ষ বলের সমান যদি হয়ে যায়, তাহলে কি দেখা যাবে, সেই ক্ষেত্রে বস্তুটি স্থির বেগে নিচে পড়ছে, অর্থাৎ বস্তুর উপর মোট কার্যকরী বল হয় 0। পতনশীল বস্তুর বেগ যত বাড়ে, সান্দ্রতাজনিত বেগও বাধাও তত বাড়ে। শূন্যস্থান পূরণ। জল কেরোসিনের তুলনায় বেশি সান্দ্র, জলের সান্দ্রতা কেরোসিনের তুলনায় বেশি। জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। সংকট উষ্ণতায় তরল পৃষ্ঠটান 0 হয়ে যায়। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হচ্ছে অসীম। বার্নৌলির নীতিটি শক্তির সমানুপাতিক সূত্রে মেনে চলে।
সত্য না মিথ্যা? পৃষ্ঠটান স্থির তরলে সর্বত্র ক্রিয়াশীল থাকে না, পৃষ্ঠটান শুধু তরলের উপরিতলে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ মিথ্যা। জলের সচলতা আলকাতরার তুলনায় বেশি। হ্যাঁ, জলের সচলতা আলকাতরা, অর্থাৎ জল হচ্ছে বেশি গতিশীল আলকাতরার তুলনায়, মানে সান্দ্রতা কম জলের। পীড়নের প্রভাবে বস্তুতে বিকৃতি সৃষ্টি হয় না, বিকৃতির প্রভাবে পীড়ন সৃষ্টি হয়। যখন কোনো বস্তুর যে আকার বা আকৃতির পরিবর্তন ঘটে তখনই তার মধ্যে পীড়ন সৃষ্টি হয়, যে তার বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য। তাই বিকৃতির প্রভাবে পীড়ন সৃষ্টি হয়, পীড়নের প্রভাবে কিন্তু বিকৃতি সৃষ্টি হয় না। তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা বৃদ্ধি করতে চায় না, হ্রাস করতে চায়। জলের উপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, জলের উপর তেল পড়লে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে আজকের জন্য তারা এতটাই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।